ঠিক আছে? তাহলে কোষের উপরে কোন হরমোনটা কাজ করে? থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে কে বলতে পারবে? গলায় থাকে। তাহলে এটা হচ্ছে স্পঞ্জ, এটা হচ্ছে রাইট লোব, লেফট লোব। তো এই গ্ল্যান্ডে যে তোমার থাইরয়েড কোলয়েড আছে, কোলয়েডের মধ্যে এই জিনিসটা তৈরি হয়ে জমা হয়ে থাকে। এই জমা হয়ে থাকে, দুটোই জমা থাকে, দুটোই বেরিয়ে আসে। কিন্তু বাহিরে এই T3 আর T4 এর মধ্যে কে কাজ করে কোষের উপরে? এইটা কাজ করে। আর এটা জমা থাকে কোথায়? লিভারে। এই T4টা লিভারে জমা থাকে। আমার দেহের নিড অনুযায়ী লিভার তখন কি করে? ডিআয়োডিনেজ বলে একটা এনজাইম আছে, সেটার জন্য দরকার সেলেনিয়াম। এই দুটো জিনিস একসঙ্গে মিলে দেহের প্রয়োজন হলে এখান থেকে তৈরি করে T3, এখান থেকে T3 তৈরি করে। এইটা তখন কোষে গিয়ে কাজ করে। তাহলে আলটিমেট থাইরয়েড গ্ল্যান্ডের কি কাজ? এটা কাজ। এর কি কাজ? T3 এর কি কাজ? বুঝেছো তো? T3 এর কি কাজ বলো? এই হরমোনটা কি কাজ করে দেহের মধ্যে? দেহের মধ্যে ঢুকে নাচানাচি করে নাকি? এই T3টা কি করে? হ্যাঁ, আচ্ছা, তাহলে T3 কি কাজ করে? এটা একটা হরমোন, একটা মলিকুল। কি করে? একটা কোষ আছে ধরো, কোষের মধ্যে সেন্ট্রালে কি থাকে? নিউক্লিয়াস। এই জিনিসটা সরাসরি নিউক্লিয়াসে চলে যাবে। থাইরয়েড রেসপন্স এলিমেন্ট বাইন্ড বলে একটা পার্ট আছে, এটা ধর একটা এই ডিএনএ আছে, এই ডিএনএ এই জায়গাতে এসে এই মলিকুলটা লাগবে। লাগলেই এই ডিএনএ আগে যে জিনটা আছে, এই জিনটা অ্যাক্টিভেট হতে শুরু করবে। ও অ্যাক্টিভেট হলে তখন ধরো সাপোজ মাইটোকন্ড্রিয়ার মধ্যে থার্মোজেনিন তৈরি হয়, থার্মোজেনিন একটা প্রোটিন তৈরি হবে। সে প্রোটিনটা ওখানে তৈরি হলো, ও প্রোটিনটা তৈরি হয়ে কি করবে? মাইটোকন্ড্রিয়ার যে কমপ্লেক্স 5 একে ব্লক করবে। ব্লক করার ফলে এটিপি তৈরি হবে না, বরং হিট তৈরি হবে। তাহলে থাইরয়েড হরমোনের আর একটা বড় কাজ কি? বডিকে হিট করা, বডির টেম্পারেচার মেনটেন করা। তাহলে বড় কাজ কি? এর বড় কাজ হচ্ছে টেম্পারেচার মেনটেন করা। আর কি কাজ? এই জিনিসটাই এপিনেফ্রিন বলে একটা হরমোন আছে, এই এপিনেফ্রিন হরমোনের যে কাজ, অনেকগুলো কাজ করে, এই কাজগুলোকে ও অ্যাসিস্ট করে। এই দুটো মেন কাজ। আর বিশেষ আর ইমিউনিটিতে কিছু কাজ করে, যে ইমিউন সেল আছে না, টি সেল, বি সেল, এই সমস্ত সেলের ম্যাচুরেশনে কাজ করে, এই সেলগুলোকে বড় হতে সাহায্য করে। এইটুকু, এই তিনটে কাজ। T3 হরমোনের বেসিক্যালি তিনটে কাজ, আর কোনো কাজ নাই। T3 হরমোন যদি কোনো ব্যক্তি অনেক কমে যায়, অনেক বেড়ে যায়, একটা বড় সমস্যা হতে পারে, বডির টেম্পারেচার কমে যেতে পারে অথবা খুব বেড়ে যেতে পারে। ঠিক আছে, এই দুটো হতে পারে। কিন্তু এই যে থাইরয়েড হলে আমরা ফুলে যাই, মোটা হয়ে যায় বা পাতলা হয়ে যায়, কেন?
তাহলে এটা কেন হয়? কেন হয়? তো তার আগে জানতে হবে থাইরয়েডের গ্ল্যান্ড থেকে বেশি বেশি পরিমাণে হরমোন তৈরি হচ্ছে কেন। তাহলে T3 হরমোনের জন্য বিশেষ কোনো আমার দেহের সমস্যা সিমটম দেখা দেবে না, কিন্তু হালকা বডি টেম্পারেচার ছাড়া আর হালকা ইমিউনিটি কমে যাওয়ার জন্য সর্দি কাশি বা কোনো ইনফেকশন জ্বর ছাড়া। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে T3 কমে গেলে বা বেড়ে গেলে অনেক পাতলা হয়ে যায়, ঘাম হয়, বডি ধরপড় করে, অনেক কিছু হয়। আবার কমে গেলে মোটা হয়ে যায়, ফুলে যায়, চোখ ওজন বেড়ে যায়। এগুলো কেন হয়? এটার জন্য জানতে গেলে আমাকে বুঝতে হবে যে থাইরয়েড গ্ল্যান্ডে যে সমস্যাটা হচ্ছে, এই যে এটা বাড়ছে, এটা এখান থেকে তৈরি হচ্ছে, তাহলে এ কেন বাড়ছে? এখান থেকে এ তো বেশি তৈরি হওয়ার কথা না, নর্মালি যেরকম হওয়ার কথা, কিন্তু বেশি কেন তৈরি হচ্ছে? নিশ্চয় এই গ্ল্যান্ডে কেউ প্রভাব ফেলছে। কে সে? আমরা স্টাডি করে দেখেছি প্রায় 95% থাইরয়েডের পেশেন্ট ক্ষেত্রে ইডিডি ভাইরাস কাজ করে, আর 5% ক্ষেত্রে দেখেছি রেডিয়েশন কাজ করে। এই দুটো কারণ থেকে মেন কজ, এছাড়া আদার্স থাইরয়েড হরমোন যদি এই যা তৈরি হতে যা যা লাগে তাহলে না থাকে, এমনি কম তৈরি হবে। তাহলে এই দুটো জিনিস যখন এই গ্ল্যান্ডকে এফেক্ট করবে, অলরেডি সে আমাদের লিভারের কুপার সেলকে অতিক্রম করে চলে এসছে, অলরেডি আমাদের সিস্টেমের ইননেট ইমিউনিটি সিস্টেমকে কভার করে চলে এসছে, তাকে পরাজিত করে চলে এসছে। তারপরে আমাদের সিস্টেমের যে অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেম, সাইটোটক্সিক ইমিউনিটি সিস্টেম, সেগুলোকে অনেকটাও কভার করে চলে এসছে, ফলে লিভারকে অলরেডিও অ্যাটাক করেছে। মানে এ যখন থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাটাক করবে তখন সে স্টেজ 3-তে অবস্থান করছে। স্টেজ 3-তে যখন অবস্থান করছে, মানে স্টেজ 1 এবং 2-তে যা যা হওয়ার কথা সব হবে। স্টেজ 2-তে যখন থাকে তখন লিভার অলরেডি কি থাকে? কনজেস্টেড। লিম্ফ্যাটিক্স কি থাকে? লিম্ফ্যাটিক্স অলরেডি ব্লকেজ, লিম্ফ্যাটিক্সের ফ্লো কমে যায়। তাহলে কোনো ব্যক্তির লিভার যদি কনজেস্টেড থাকে তাহলে তার ওবেসিটি হবে, ওজন বাড়বে। আবার যদি কার লিম্ফ্যাটিক ব্লকেজ হয়, সমস্ত লিম্ফ্যাটিক গুলো ব্লক হয়ে গেলে জল জমবে, মানে পা হাত পা ফুলবে। তাহলে থাইরয়েডের জন্য যে আমরা চোখে দেখতে পাই আপাতত যে সমস্যাগুলো, অ্যাকচুয়ালি থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যাটা যে কারণে হয়েছে, সেই একই কারণ ইতিমধ্যে আমাদের মধ্যে বিভিন্ন জায়গায় প্রভাব ফেলতে শুরু করেছে। বোঝা গেল? এটা হচ্ছে মূল বিষয়। চলো এবার আমরা চলে যাই। বোঝা গেল? পড়েছে থাইরয়েড? পড়েছে তো? এবার বলো ডায়াবেটিস। আচ্ছা, ডায়াবেটিস কাকে বলে? হ্যাঁ, ডায়াবেটিস কাকে বলে? আচ্ছা, সুগার কাকে বলে? চিনিকে। শর্করা। আমার রক্তের মধ্যে চিনি থাকলে কি সমস্যা? কম থাকলে সমস্যা নাই, কম থাকলে সমস্যা নাই। সুগার হচ্ছে আমাদের পুরো বডি কি দিয়ে চলে? আমাদের দেহের মধ্যে প্রত্যেকটা কোষের মধ্যে শক্তি উৎপন্ন করার জন্য যে মূল জিনিসটা লাগে সেটা কি? কি লাগে? একটা দেশ, ওই যে তুমি হাত দিয়ে মোবাইল দিয়ে কচকচ করছো, আঙুলে তো শক্তি লাগছে, এই শক্তিটা আসছে কোত্থেকে? খাবারের কি থেকে? খাবারের কোন পার্ট থেকে? তোমার খাবার দিলে শুধু ভিটামিনের একটা ট্যাবলেট তোমার শক্তি হবে? শুধু ভিটামিন খাওয়ালাম 10 দিন ধরে, তোমার গায়ে শক্তি থাকবে?
কোত্থেকে আসছে? কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেট কোন পার্ট থেকে? গ্লুকোজ থেকে। মেনলি আমাদের দেহের মধ্যে অধিকাংশ সেল, ব্রেন থেকে শুরু করে একদম মাসেল পর্যন্ত সমস্ত সেলে, এমনকি আরবিসি, শক্তি উৎপন্ন করার জন্য যে মূল মলিকুলটা দরকার সেটা হচ্ছে গ্লুকোজ। আর গ্লুকোজটা আসে কোত্থেকে? কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেট মধ্যে খাবার কতগুলো নাম বলো? ভাত, রুটি, ফলমূল হবে না কার্বোহাইড্রেট? ফল কি কার্বোহাইড্রেট হবে? হবে? কে বলে ফল কি কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে? হ্যাঁ, আরে কিছুটা কনফিডেন্স নিয়ে বলো, কি হবে কি হবে না? ফল কি কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে? কেন পড়ে? ফলে কি থাকে? আরে ভিটামিন তো সবই আছে। হ্যাঁ, ফলের মধ্যে কি থাকে? কি শর্করা থাকে? গ্লুকোজ তো শর্করা। কি থাকে? হ্যাঁ, ফ্রুক্টোজ থাকে। তাহলে ফ্রুক্টোজও শর্করার মধ্যে পড়ে। এই যে গ্লুকোজ দেখো, এই যে এক, এক, দুই, তিন, চার, পাঁচ। এটা হচ্ছে গ্লুকোজ। আর ফ্রুক্টোজ কেমন? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। দুটোই 6টা করে কার্বন আছে। দুটোই একই রকম, একই সংখ্যক অক্সিজেন আছে। দুটোতেই একই সংখ্যক হাইড্রোজেন আছে। একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ। পার্থক্য কোথায়? এই গ্রুপটার পার্থক্য। এটা কিরকম থাকে? এটা এরকম থাকে। তাহলে এইখানে 2 নম্বরে এর সঙ্গে CH2OH লেখা আছে, আর 1 নম্বরে CH2 এর সঙ্গে শুধু হাইড্রোজেন লেখা আছে। তাহলে দুটোই কিন্তু কার্বোহাইড্রেট, দুটোই ফর্মুলা কিন্তু C6H12O6, দুটোই ফর্মুলা একই, কিন্তু একটা ফ্রুক্টোজ, একটা গ্লুকোজ। এখন ফলে থাকে এইটা, আর চাল ডাল গমে থাকে এটা। তাহলে এটা ফলে থাকে, এটা দুটো থেকে শক্তি পাওয়া যাবে, পাওয়া যাবে তো? তাহলে এই গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে ফ্রুক্টোজ কেন আমাদের দেহের মধ্যে শক্তি উৎপন্ন করতে হেল্প করে না? বেশি পরিমাণে আমরা যদি কার্বোহাইড্রেট খাই, ধরো আমরা অধিকাংশ কোষ গ্লুকোজের উপর নির্ভরশীল। গ্লুকোজ থেকে যে এটিপি তৈরি হয়, শক্তি তৈরি হয়, সেখান থেকেও শক্তি পায়। ফ্রুক্টোজ থেকে পেতে পারে, কিন্তু ফ্রুক্টোজের উপর বেশি নির্ভরশীল নয় কেন, বা আমাদের হওয়া উচিত নয় কেন? এখানেই সুগারের গল্প লুকিয়ে আছে। একে বুঝতে পারছো? তোমাদের মাথায় কি ঢুকছে? ঢুকছে না? আচ্ছা বেশ, তাহলে সহজ করে বোঝাই। তাহলে সুগার হচ্ছে একটা গাড়ির যেমন সমস্ত পার্টস ভালো আছে, পেট্রোল, ডিজেল বা যে কোনো তেল বা গ্যাস ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি আমাদের দেহ গ্লুকোজ ছাড়া চলে না। গ্লুকোজ লাগবেই। তাহলে সেই গ্লুকোজ বেশি হলে সমস্যা কি? বেশি থাকবে। আমার ডেলি ধরো চাল ডাল ভাত, বাড়ি সংসার চালাতে ধরো 5,000 টাকা খরচা মাসে, তো বেশি হলে তো লাভ, বেশি পয়সা হলে তো বেশি লাভ।
তাহলে গ্লুকোজ দেহের ক্ষেত্রে বেশি পয়সা বেশি গ্লুকোজ ছাড়া লাভ হয় না। তোমার কাছে তো 5,000 টাকা তোমার আছে, তোমার যদি 20,000 টাকা তোমার লাভ হতো না, বেশি সুবিধা হতো না? তা আমাদের দেহে গ্লুকোজ যতটুকু আছে তার থেকে যদি বেশি থাকে তা আমাদের সুবিধা হওয়ার কথা, তা ক্ষতি হচ্ছে কেন? তাহলে সবকিছুই পরিমিত হওয়া দরকার, ব্যালেন্স হয়ে দরকার, হোমিওস্ট্যাসিস। লাইফটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস, খারাপ এবং ভালোর মধ্যে ব্যালেন্স করে চলাটাই হচ্ছে লাইফ। গ্লুকোজ বেশি হলেও সমস্যা, তাহলে এই যে গ্লুকোজ বেশি যাতে না হয় আর যাতে কম যেন না হয়। গ্লুকোজ নর্মালি কত গো? 70 থেকে 80। এর বেশি হয়ে গেলে বলবো ডায়াবেটিস, আর কম হয়ে গেলে বলবো হাইপোগ্লাইসেমিয়া। তাহলে বেশি হয়ে গেলেও সমস্যা, কম হয়ে গেলেও সমস্যা। তাহলে এই যে ব্যালেন্স করছে কে করছে? রক্তের মধ্যে গ্লুকোজকে নর্মাল রাখার জন্য কে অনবরত 24 ঘন্টা তোমার কোন রকম চিঠি আবেদনপত্র ছাড়াই নিয়মিত কাজ করে চলেছে? 4টে অর্গান কাজ করছে। কে? এক হচ্ছে লিভার, 2 হচ্ছে প্যানক্রিয়াস, 3 হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আর 4 হচ্ছে অ্যাডিপোস টিস্যু। এই 4টে অর্গান বা অঙ্গ যদি কোষের মধ্যে দেহের মধ্যে ঠিকঠাক ভাবে যদি কাজ করে, একে অপরের সঙ্গে ব্যালেন্স হতে কাজ করে, তাহলে সুগার হওয়ার চান্স নাই। যদি এর মধ্যে কোনো একটা গন্ডগোল হয়ে যায় তাহলে সুগার হবে। তাহলে কোনো ব্যক্তির লিভার কিভাবে সুগার কন্ট্রোল করে? আমি যে খাবারটা খাই, খাবারটা চিবাইলাম, চিবিয়ে ভেঙে 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 কোথায় নামলো? পেটে নামলো। পেটে নামার পরে সেখানে কি হলো? গ্লুকোজ তৈরি হয়ে লিভারে চলে গেল। এবার লিভার কি করবে? সঙ্গে সঙ্গে ওর যেটুকু প্রয়োজন কাজে লাগালো, বাকিগুলো পুরো দেহের মধ্যে ছড়িয়ে দিল, যে কাজে লেগে গেল। এই যে আমি 100 গ্রাম চালের ভাত খেলাম, সঙ্গে সঙ্গে তো 100 গ্রাম লাগবে না, বাকি যে ধরো 10 গ্রাম লাগলো, 90 গ্রামটা কি করবে? ওই গ্লুকোজ লিভার কি করবে? গ্লুকোজ 1-ফসফেট থেকে গ্লাইকোজেন তৈরি করবে। এই গ্লাইকোজেন জমা হয়ে থাকবে লিভারের মধ্যে। একইভাবে যদি বেশি পরিমাণে থাকে তাহলে গ্লুকোজ 1-ফসফেট থেকে গ্লাইকোজেন মাসল সেলেও তৈরি হবে, যে মাসল টিস্যু আছে তার মধ্যেও তৈরি হবে। গ্লাইকোজেন স্টোর হয়ে গেল। এবার ধর আমি খাওয়ার পরে তো আবার খাবো না, খাওয়ার পরে তো 4-5 ঘন্টা কাজ করবো, 4-5 ঘন্টা আমি কিভাবে চলবো? তাহলে যখনই ওই খাবারটার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল, ওই শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াটা ঠিক রাখার জন্য আবার এই গ্লাইকোজেন ভাঙতে শুরু করবে। এই ভাঙতে শুরু করলে আবার মোটামুটি তোমাকে 4 থেকে মোটামুটি 8 ঘন্টা তোমাকে চালাবে। 4 to 8 আওয়ার্স তোমাকে এই গ্লাইকোজেন তোমাকে চালাবে। আবার মোটামুটি 8 ঘন্টা পরে আবার খিদে পেল, আবার খেলা, আবার একইভাবে চলতে থাকবে। এবার ধরো তুমি কোনো কারণে 8 ঘন্টার বেশি তুমি খেতে পাও, 8 আওয়ার্সের বেশি তুমি না খেয়ে আছো, তাহলে তখন তো গ্লাইকোজেন শেষ, আর যা খাবার খেয়েছি তাও শেষ, কিন্তু দেহ তো চালাতে হবে। দেহ এত ইন্টেলিজেন্ট, এই বডিটা তখন কি করে? তখন আমার বডির যেখানে যেখানে চর্বি জমা আছে সেগুলোকে ভাঙে। কিভাবে ভাঙে? যখনই রক্তের গ্লুকোজ কমে যাবে, তখন কি হবে? আমাদের ব্রেনে সেন্স করবে কে? অ্যামিগডালা। ও সেন্স করবে যে ব্লাডে গ্লুকোজ একদমই নাই, তৈরি করতে হবে। অ্যামিগডালা কি করবে?
অ্যামিগডালা জানাবে কাকে? হাইপোথ্যালামাসকে। হাইপোথ্যালামাস কাকে জানাবে? নার্ভাস সিস্টেম। আর এদিকে পিটুইটারি। বুঝে যাও, পরপর বুঝে যাও। তাহলে হাইপোথ্যালামাস নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেম থেকে কোথায় যাবে? স্পাইনাল কর্ড। কোথায় যাবে? সিম্প্যাথেটিক চেন। সিম্প্যাথেটিক চেন কোথায় যাবে? অ্যাড্রিনাল মেডুলা। এই মেডুলা থেকে কি তৈরি হবে? এপিনেফ্রিন। এ কি তৈরি করবে? সিআরএইচ তৈরি করবে। কাকে দেবে? অ্যাড্রিনাল কর্টেক্স। কর্টেক্স থেকে কি তৈরি করবে? কর্টিসল। তাহলে এই কর্টিসল আর এই এপিনেফ্রিন আমাদের বডির ভিতরে যে কোনো রকমের কেমিক্যাল ডিস্টারবেন্স শুরু হলে, বডির বাহির থেকে যে কোনো ধরনের ডিস্টারবেন্স আসলে, এই বডিকে ঠিকঠাক জায়গায় রাখার জন্য, বডিকে সেই যুদ্ধের মধ্যে শক্তভাবে দাঁড় করে রাখার জন্য এই দুটো হরমোন লাগবে। এই জন্য এই দুটো হরমোনকে বলা হয় ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন। ফাইট অ্যান্ড ফ্লাইট, স্ট্রেস হরমোন। যখন ব্লাডের গ্লুকোজ কমছে তখন কোষগুলো স্ট্রেসে থাকছে না? তুমি যখন না খেয়ে দুদিন থাকবে তখন তোমার দেহের মধ্যে স্ট্রেস তৈরি হবে না? তুমি চাপে নাই? তা কোষ যখন একটা গ্লুকোজ পাবে না, তো প্রচন্ড চাপে আছে, তো দেহের মধ্যে শক্তি নাই, এটিকি নাই, কোনো কাজ করতে পারছে না, বিপদের মধ্যে নাই। স্ট্রেস মানে বিপদ, বিপদের মধ্যে আছে। যে কোনো বিপদের মধ্যে থাকলেই এই দুটো হরমোন এসে সেই জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করবে। এ কি করবে? এ আমাদের দেহের মধ্যে জমে থাকা বিভিন্ন গ্লাইকোজেন, এই গ্লাইকোজেন ভাঙা শুরু করবে। এটাতে হেল্প করে, গ্লাইকোজেন কিন্তু নাই। তাহলে কি করবে? নতুন করে গ্লুকোজ তৈরি করবে, নিও গ্লুকোজেনেসিস। গ্লাইকোজেন নাই, তাহলে কি করবে? এ করবে নতুন করে গ্লুকোজ তৈরি করবে, মানে নিও গ্লুকোজেনেসিস। গ্লুকোজ নাই মানে নন কার্বোহাইড্রেট পার্ট থেকে গ্লুকোজ তৈরি করা শুরু করবে। আমি খাচ্ছি না কিন্তু আমার বাঁচার জন্য গ্লুকোজ লাগবে, তাহলে কি করব? আমার দেহের মধ্যে যা আছে তাকে এমন ভাবে প্রসেস করব, তাকে আলটিমেট গ্লুকোজে তৈরি করব। তাহলে দেহের মধ্যে জমে থাকা সমস্ত চর্বি, বিশেষ করে ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড, ওগুলো থেকে ও বিভিন্ন কেমিক্যাল প্রসেস দিয়ে গ্লুকোজ তৈরি করবে। ল্যাকটেট, পাইরুভেট, অ্যামাইনো অ্যাসিড, এগুলো থেকে গ্লুকোজ তৈরি করবে। দেহের মধ্যে গ্লুকোজ একটা সাপ্লাই করবে। কিন্তু পুরো প্রসেসটা দেহের মধ্যে যে 78 অর্গান আছে কেউ করতে পারবে না, একমাত্র লিভার ছাড়া। তাহলে লিভার এই কাজটা করবে, যে গ্লুকোজটা মেনটেন করবে। হ্যালো, এপিনেফ্রিন কি করবে? এপিনেফ্রিন কি করবে? এই হরমোনটা
এর কাজ হলো, এ তো আর গ্লুকোজ তৈরি করতে হেল্প করতে পারবে না। এই যেমন গ্লুকোজ তৈরি করতে হেল্প করছে, মানে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া করছে, এই কি করবে, এর কাঁচা মালটা সাপ্লাই করবে। এই কি করবে, এই যত জায়গায় যত চর্বি জমে আছে, যত জায়গায় যত প্রোটিন জমে আছে, ও ভাঙার কাজগুলো করবে। কি করবে, লাইপোলাইসিস করবে, প্রোটিওলাইসিস করবে, দিয়ে এখান থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিড, ল্যাকটেট, অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, এগুলো লিভারে যাবে, দিয়ে গ্লুকোজের মাধ্যমে এই নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া গ্লুকোজ। এইভাবে আমার বডির ব্লাডের গ্লুকোজ মেনটেন থাকছে। লিভার এখানে এইভাবে রোল করছে, এবং লিভার এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কথা বলেছিলাম, গ্ল্যান্ডটাও এখানে এইভাবে কাজ করছে। বুঝে গেল? তাহলে আমরা একসঙ্গে জেনে গেলাম, লিভারের কাজ বুঝলাম, আর অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কাজ বুঝলাম। এবার থাকলো কে, প্যানক্রিয়াস। এখানে আরেকটা জিনিস আমি পরে বলছি, প্যানক্রিয়াসের কি কাজ, যেটা আমরা সবাই জানি। আমরা এটুকুই জানি, আর বাকি যা বললাম ওগুলো কেউ জানে না। তা আমরা প্যানক্রিয়াসের কাজটা সবাই জানি, যে ইনসুলিন তৈরি হয়, ইনসুলিন কি করে, ব্লাডে গ্লুকোজ কমায়, গ্লুকাগন বাড়ায়, হ্যাঁ, কোষের মধ্যে ইনসুলিন কি করে, গ্লুকোজ ঢোকানোর চেষ্টা করে। ঠিক আছে, তাহলে প্যানক্রিয়াসের আলফা সেল থাকে, বিটা সেল থাকে। আলফা সেল কি তৈরি করে গো, গ্লুকাগন, তাই তো। আর এ কি তৈরি করে, ইনসুলিন। এই প্যানক্রিয়াস ইনসুলিন কখন তৈরি করবে আর গ্লুকাগন কখন তৈরি করবে, এ কিভাবে জানবে? একটা প্যানক্রিয়াসের সেল, বিটা সেল কি করে জানবে যে আমাকে ইনসুলিন তৈরি করতে হবে? আর আলফা সেলে কি করে জানবে যে আমার গ্লুকাগন তৈরি করতে হবে? ও যদি সবসময় ইনসুলিন তৈরি করে তাতেও সমস্যা, সবসময় যদি গ্লুকাগন তৈরি করে তাতেও সমস্যা। তাহলে এদের এই ইনসুলিন এবং গ্লুকাগন তৈরি হওয়ার যে ব্যালেন্স, এটা কে জানাচ্ছে, কে বোঝাচ্ছে? নো। তাহলে এই ধরো, এটা প্যানক্রিয়াসের বিটা সেল, এটা ধরো আলফা সেল। যখন খাবার খাবো, যখন খাবার খেলাম, খাবার থেকে লিভার গেল, লিভার থেকে ব্লাডে গেল, ব্লাডে গ্লুকোজ বাড়বে না কমবে? বেড়ে যাবে। তাহলে গ্লুকোজ যখন বাড়বে তখন এইখানে গ্লুকোজ বেশি বেশি ঢুকবে কোষের মধ্যে। ইনসুলিন, আমাদের দেহের মধ্যে যত কোষ আছে সব কোষের মধ্যে গ্লুকোজ সরাসরি ঢুকতে পারে না, কোনো কোষের মধ্যে ঢুকতে পারে না, এক্সেপ্ট ব্রেন, এক্সেপ্ট আরবিসি, এক্সেপ্ট প্যানক্রিয়াস সেল, আবার লিভার সেল। লিভার সেল, প্যানক্রিয়াস সেল, ব্রেন সেল, আরবিসি, এই সমস্ত কোষের মধ্যে গ্লুকোজ ঢোকার জন্য কোনো রকম কারো পারমিশন লাগে না, কোনো গ্লুকোজ ট্রান্সপোর্ট প্রয়োজন হয় না, থাকে কিন্তু সেগুলো কোনো পারমিশন লাগে না, এটিপি লাগে না। তাহলে এখানে ঢুকে গেল গ্লুকোজ, যেই ঢুকবে তাহলে এর মধ্যে গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বেশি বেশি এটিপি তৈরি হবে। এটিপি যখনই বেশি তৈরি হবে, এখানে সোডিয়াম, সোডিয়াম কি হবে, বেরাবে, তিনটে, পটাশিয়াম দুটো ঢুকবে। তাহলে এই পর্দাটার কি হবে, পোটেনশিয়াল একটি চেঞ্জ হয়ে যাবে। যেই চেঞ্জ হবে ক্যালসিয়াম কি হয়ে যাবে, ঘুর ঘুর করে ঢুকবে। ক্যালসিয়াম ঢুকলেই এই এই চারিপাশ ভিতরে ভিতরে যে ইনসুলিন জমা আছে এগুলো মেমব্রেনে চলে আসবে, এগুলো সে ফেটে ফেটে বোমবাস্টের মতো ফেটে ফেটে ব্লাডে বেরিয়ে আসবে। মানে ব্লাডের গ্লুকোজ লেভেল ইনসুলিন থেকে, মানে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি করতে রেগুলেট করে। বুঝেছো এটুক? এবার ইনসুলিন ব্লাডের গ্লুকোজের উপরে নির্ভর করে তৈরি হয়।
ব্লাডে অনেক গ্লুকোজ, প্যানক্রিয়াস সেল থেকে অনেক ইনসুলিন তৈরি হয়ে গেল। এখন সেই ইনসুলিন কি করবে, এই গ্লুকোজ গুলোকে অন্য অন্য কোষের মধ্যে ঢোকানোর চেষ্টা করবে, বিশেষ করে মাসেল, মাংসপেশিতে, চর্বির কোষে, ব্রেন ছাড়া অন্যান্য, লিভার ছাড়া অন্যান্য অঙ্গের বিভিন্ন কোষে, পেরিফেরাল সমস্ত টিস্যুতে এই গ্লুকোজকে ঢোকানোর জন্য, গ্লুকোজকে ঢোকানো, এই যে একটা কোষের মধ্যে গ্লুকোজ ঢুকবে, একটা গ্লুকোজ এসে বসে আছে এখানে, এই ঢুকবে, সহজে ঢুকতে পারবে না। এই ঢোকানোর জন্য কি লাগবে, ঢোকানোর জন্য এখানে একটা একটা গেট লাগবে। সেই গেটটা কিন্তু ভেতরে আছে জমা, এই গেটটা এখানে জমা আছে। এই গেটটাকে এখানে নিয়ে আসার জন্য এই যে ইনসুলিন আছে, ইনসুলিন আসবে, ইনসুলিন এসে কিছু কেমিক্যাল পাথরে, সিগন্যাল পাথরে ধরে রেখে বের করে এখানে লাগাবে, তবে ইনসুলিনটা ঢুকতে পারবে, গ্লুকোজটা। তাহলে ইনসুলিন এই কাজটা করছে, এত বড় কাজ। ইনসুলিন টাইরোসিন কাইনেজ এনজাইম, মানে তোমার সিগন্যাল পাথওয়েতে দিয়ে আলটিমেট এখানে যখন গুড ফুডটা আসছে, তখনই গ্লুকোজটা কোষের মধ্যে ঢোকার সুযোগ পাচ্ছে। এবার ইনসুলিন প্রচুর তৈরি হয়ে আছে, কিন্তু ইনসুলিন এই কাজটা করতে পারছে না। ইনসুলিন যে টিআরকে, টাইরোসিন রিসেপ্টর কাইনেজ এনজাইমের এই ট্রান্সপোর্টার বা সিগন্যাল মলিকুল, এর সঙ্গে কাজ করে যে পরপর অনেক রকম পাথওয়ে দিয়ে আলটিমেট এটা তৈরি করবে, এই প্রক্রিয়াটা ইনসুলিন করতে পারছে না। ইনসুলিন দেহের মধ্যে আছে, কিন্তু ইনসুলিন এই কাজটা করতে পারছে না। তাহলে গ্লুট4 এখানে আসবে না। গ্লুট4 না আসতে পারলে গ্লুকোজ দেহের মধ্যে, কোষের মধ্যে ঢুকবে না। কোষের মধ্যে যদি না ঢুকে, তাহলে আমার দেহের মধ্যে, ব্লাডের মধ্যে ইনসুলিন আছে, গ্লুকোজও আছে। ব্লাডের মধ্যে এখানে প্রচুর ইনসুলিন আছে, প্রচুর গ্লুকোজ আছে, প্রচুর গ্লুকোজ আছে, কিন্তু কোষের মধ্যে ঢুকতে পারছে না। বিশেষ করে কোন পেশিতে, মাংসপেশির কোষে, মাংসপেশি, অ্যাডিপোস, অন্যান্য পেরিফেরাল টিস্যুতে। যদি এই সমস্ত কোষের মধ্যে যদি না ঢুকতে পারে গ্লুকোজ, তাহলে আমার দেহের মধ্যে, রক্তের মধ্যে গ্লুকোজ থাকা সত্ত্বেও, ইনসুলিন থাকা সত্ত্বেও আমার মাংসপেশিগুলো শক্তির অভাবে দুর্বল হয়ে পড়ছে। তাহলে এই ঘটনায় কি হচ্ছে, ব্লাডের গ্লুকোজ বেশি থাকছে। এই গ্লুকোজ যখন বেশি থাকবে, এইভাবে প্রচুর বেশি থাকবে, তারপরে আবার খাচ্ছি, তাহলে কি হচ্ছে, ব্লাডের গ্লুকোজটা কি হবে, আস্তে আস্তে বাড়বে। তো এটাকে বলা হয়, এটাও ডায়াবেটিস। তাহলে প্যানক্রিয়াস আমাকে এইভাবে হেল্প করছে। প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করে এই কাজটা করছে, কিন্তু ইনসুলিনের কাজ করার ক্ষেত্রে আলাদা কিছু ঝামেলা আছে। এই ইনসুলিন তৈরি কাজ করার ক্ষেত্রে আমি গ্লুকাগোনটাইড যদি কমে যেতে বাড়াবে। এখন ইনসুলিন কাজ করার ক্ষেত্রে এই যে এখানে লাগছে, এই কোষের চারিপাশে, এইখানে যদি চারিপাশে চর্বি জমে থাকে, বিশেষ করে এলডিএল, অক্সি এলডিএল, টিজি, তাহলে কি হবে, এই কোষের মেমব্রেনের যে মোবিলিটি সেটা ঠিকঠাক থাকবে না, তখন ইনসুলিন কিন্তু কাজ করতে পারবে না। বুঝে যাও, ভালো করে রাখবা। ইনসুলিন আছে, ইনসুলিন কোষের উপরে কাজ করতে পারবে যদি সব ঠিকঠাক থাকে। এই সিগন্যাল পাথওয়েটা, টাইরোসিন কাইনেজ সিগন্যাল পাথওয়েটা যদি ঠিকঠাক থাকে, তবেই গ্লুট4 এই কোষের বাইরে গিয়ে এখানে কাজ করবে এবং ইনসুলিন গ্লুকোজটা ঢুকবে। কিন্তু যদি এই কোষের মেমব্রেনের চারিপাশে যদি চর্বি জমে থাকে, তাহলে বিশেষ করে অক্সি এলডিএল বা টিজি বা কোলেস্টেরল, তাহলে এই কোষের মেমব্রেনের ঠিকঠাক মোবিলিটি না হওয়ার জন্য এই রিসেপ্টর কাজ করবে না। এই রিসেপ্টর কাজ না করলে ইনসুলিন কাজ করতে পারবে না। ফলে রক্তের চর্বি, এই জিনিসটা তৈরি হওয়ার কাজ করতে কি করে, অ্যাডিপোস টিস্যু। অ্যাডিপোস টিস্যু ঠিকঠাক ভাবে যদি জমাতে না রাখতে পারে, বা যদি ভেঙে দেয় বেশি বেশি পরিমাণে, বা বেশি বেশি যদি খায়, তাহলে এই চর্বি যদি বেশি জমে, তাহলে কি হবে, এইখানে ইনসুলিন কাজ করতে পারবে না।
আর এই ঘটনাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্সি। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি বাড়ে, সুগার বাড়বে না কমবে? বাড়বে। যদি ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, তা সুগার কমবে না বাড়বে? কমবে। তাহলে অ্যাডিপোজ টিস্যু বা চর্বি, ইনসুলিন বা প্যানক্রিয়াস, লিভার আর ওই গ্ল্যান্ড, চারটে মিলে কন্টিনিউয়াসলি পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, দয়া দাক্ষিণ্য দেখিয়ে সুন্দরভাবে নিজের নিজের দায়িত্ব পালন করে আমার ব্লাডের গ্লুকোজকে মেনটেন করার চেষ্টা করছে। কোনোভাবে যদি এদের মধ্যে যে কেউ একজন বা সকলেই যদি বিপদগ্রস্ত হয়ে পড়ে, তাহলে ব্লাডের গ্লুকোজ কোনোভাবেই মেনটেন থাকবে না। তাহলে কি হবে? সুগার হবে, ডায়াবেটিস মেলাইটাস হবে। তাহলে সুগার কাকে বলে? আমেরিকান সুগার কাকে বলে? আর একটু জিনিস বলে দিই। এবার যদি ব্লাডের গ্লুকোজ বেশি থাকে, যদি বেশি থাকে, এই গ্লুকোজ কি করে? গ্লুকোজ দেখলাম গ্লুকোজের মধ্যে কিটোন গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে। তাহলে এই কি করে? একটা রিডিউসিং সাবস্টেন্স হিসেবে কাজ করে, মানে সবসময় ইলেকট্রন দেওয়ার জন্য ব্যস্ত থাকে। বোঝা গেল না? আগের দিন পড়েছি তো তোমাদের, যে ইলেকট্রন দিতে পারে তাকে কি বলা হয়? ইলেকট্রন ছেড়ে দেওয়া হয় কি বলা হয়? অক্সিডেশন। ইলেকট্রন নেওয়া হয় কি বলা হয়? রিডাকশন। আর যে ইলেকট্রন দিতে পারে তাই সে কি? যে নিতে পারে সে কি? যে নিতে পারে সে অক্সিডাইজিং এজেন্ট, আর যে দিতে পারে সে রিডিউসিং এজেন্ট। তাহলে গ্লুকোজ কি করে? যেহেতু ওর মধ্যে এই গ্রুপটা আছে, মানে সি ডবল ও এইচ গ্রুপটা আছে, ফলে এখানে একটা এক্সট্রা ইলেকট্রন থাকে। তাহলে কি করবে? ইলেকট্রন দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকবে। এই গ্লুকোজের এই প্রবণতার জন্য আমাদের দেহের মধ্যে যত যেখানে যেখানে প্রোটিন আছে, হিমোগ্লোবিনের প্রোটিন আছে, মায়োগ্লোবিনের প্রোটিন আছে, মাসল টিস্যুতে প্রোটিন আছে, জয়েন্টের প্রোটিন আছে, ফাইবারের প্রোটিন আছে, চোখের লেন্সের প্রোটিন আছে, বিভিন্ন জায়গায় সব প্রোটিন। যেখানে প্রোটিন থাকবে, আর প্রোটিনের মধ্যে বিশেষ করে যারা ইলেকট্রন নিতে পারে, অ্যামাইনো অ্যাসিড, এগুলো বেসিক, যেমন ধরো অ্যাসপারাজিন, লাইসিন, এই সমস্ত অ্যামাইনো অ্যাসিড কি করে? ইলেকট্রনটা নিয়ে গ্লুকোজ আর প্রোটিন একটা যৌগ তৈরি করে, বা কম্পাউন্ড গ্লাইকেশন বলা হয়। এই যে প্রোটিন আর গ্লুকোজ যুক্ত হয়ে একটা মলিকুল তৈরি করলো, এই প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকেশন। এখানে কোনো শক্তিও লাগে না, কোনো এনজাইমও লাগে না, দুজনের মধ্যে এই যদি বেড়ে যায় অটোমেটিক বাড়বে, এই যদি রক্তে বাড়ে এই প্রক্রিয়াটা বাড়বে, এই গ্লাইকেশন প্রক্রিয়াটা চলতে থাকবে। তাহলে রক্তের মধ্যে ঘূর্ণায়মান একটা প্রোটিনের নাম কি? রক্তের মধ্যে থাকা সবচেয়ে বেশি প্রোটিনের নাম কি? অ্যালবুমিন। হিমোগ্লোবিনে কি থাকে? গ্লোবিন। তাহলে গ্লোবিনের সাথে যদি বাইন্ড করতে পারে একটা প্রোটিন, এই গ্লুকোজ একটা প্রোটিনে বাইন্ড, তার নাম হচ্ছে HbA1c। তাহলে গ্লুকোজের প্রোটিনের, হিমোগ্লোবিনের যে গ্লোবিন প্রোটিন, তার সঙ্গে যদি গ্লুকোজ বাইন্ড করে একটা যৌগ তৈরি করে, তার নাম হচ্ছে HbA1c। আর অ্যালুমিনের সাথে যুক্ত করলে একটা তৈরি হয়, তার নাম হচ্ছে ফ্রুক্টোস্যামাইন। তো এই মলিকুল গুলো কি হয়? এগুলো অকাজের জিনিস, কোনো কাজ নাই। এবং এটা এইভাবে থাকতে থাকতে, যেমন ধর একটা লোহার জিনিস বাইরে পড়ে থাকতে জং ধরে যায়, কাজে লাগানো যায় না, বরং ক্ষতি করে। এও তাই, একসময় কি এমন একটা
স্টেপ চলে আসে, যখন অ্যাডভান্স লেভেলে চলে যায়, বিশাল শক্ত একটা মলিকুল তৈরি করে দিয়ে ও কি করে আশেপাশে সবাইকেই ভেঙে দেয়। এখন যদি জয়েন্টের মধ্যে বা ধরো ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেলের মধ্যে যদি এই প্রোটিন যুক্ত থাকে, প্রোটিনের সাথে গ্লুকোজ যুক্ত হয়, তাহলে কি হবে? প্রোটিনের নর্মাল স্ট্রাকচার গুলো নষ্ট হয়ে যাবে, কোলাজেনের স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, বিভিন্ন মাসেল ফাইবারের স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, কাজ করতে পারবে না। তাহলে কি হবে? ওই পেশেন্ট কি হবে? ব্যথা, যন্ত্রণা, এসবগুলো সুগার। সুগার হলে কি হবে? চোখে ছানি হবে, কিডনি ফেলিওর হবে, কিডনি ছাঁকনি করতে পারবে না, হাত পা জ্বালা পোড়া করবে, বিভিন্ন জয়েন্টে ব্যথা হবে, ঘাড়ে পিঠে যন্ত্রণা হবে। সুগার হলে এই জিনিসটার জন্য আমার সমস্যাগুলো বাড়ছে। সুগার বেশি থাকা কি ভালো না খারাপ? খুব ভালো, তাই না? তাহলে এই HbA1c, তাহলে HbA1c জিনিসটা মোটামুটি একটা আইডিয়া পেলাম। এখন আমি জানবো তাহলে সুগার কাকে বলে। ডায়াবেটিস ডেফিনেশন কি? আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অনুযায়ী কোনো 4টে ডেফিনেশন আছে, 4টে ক্রাইটেরিয়া আছে। কোনো পেশেন্ট ধরো পলিফেজিয়া হচ্ছে, মানে বেশি বেশি খাচ্ছে, বেশি বেশি পিপাসা পাচ্ছে, আর বেশি বেশি প্রসাব হচ্ছে, এটা ডায়াবেটিসের লক্ষণ। এটা থাকার পরেও মানে হচ্ছে ক্লাসিক্যাল ক্লিনিক্যাল সিমটম প্লাস হঠাৎ করে আমি কোনো একটা সময় ব্লাড সুগার করলাম, ব্লাডের গ্লুকোজ মাপলাম, তাহলে এটা মোর দেন 200 mg/dl, এটা যদি দেখা যায় তাহলে বুঝবো লোকটার সুগার হয়েছে। ঠিক আছে? যে কোনো সময় হঠাৎ করে ব্লাড সুগার মাপলাম 200 বেশি, আর তার সঙ্গে সিমটম গুলো আছে, তাহলে বুঝবো সেই পেশেন্টের সুগার হয়েছে। 1 নম্বর গেল। 2 নম্বর, পেশেন্টকে বললাম আপনি কি 8 থেকে 12 ঘন্টা না খেয়ে থাকবেন, শুধু জল খাবেন, কিছু খাবেন না, সকালবেলা আসবেন, রক্ত দিবেন, রক্ত না হলেও পরীক্ষা দেখা গেল ফাস্টিং ব্লাড গ্লুকোজ মোর দেন 100 থেকে 126-25 আর মোর দেন 126। যদি 100 থেকে 125-এর মধ্যে হয় তাহলে ওকে বলবো ইম্পেয়ার গ্লুকোজ or pre-diabetes। আর যদি 126-এর বেশি হয় তাহলে বলবো ডায়াবেটিস। হলো? এবার 3 নম্বর চলে এসো। 3 নম্বর কি? ওই পেশেন্টকে আমরা যে রক্ত পরীক্ষা করি, যে আপনি সুগার দেন খালি পেটে, দিয়ে কিছু খান, পেট ভরে ভাত খান, মাংস দিয়ে, ডাল দিয়ে, সবজি দিয়ে খান, 2 ঘন্টা পরে রক্ত দিবেন, এই পরীক্ষা ঠিক না ভুল? যে টাইমে খায় আপনার দুপুরে সেই টাইমে পরে হবে, এটা ভুল না ঠিক? ভাত খেয়ে, রুটি খেয়ে, মাংস খেয়ে, বা পাউরুটি খেয়ে, বা যে কোনো মুড়ি খেয়ে বা চাল খেয়ে সুগার পরীক্ষা করা ঠিক না ভুল? ঠিক। কোথায় জেনেছ? আমরা যে বললে হয়ে গেল? ঠিক না ভুল? সম্পূর্ণই ভুল। ওই পেশেন্টকে 75 গ্রাম গ্লুকোজ, পিওর গ্লুকোজ 300 ml জলে মিশাতে হবে, দিয়ে খেতে দিতে হবে। 75 গ্রাম গ্লুকোজ 300 ml ওয়াটার, এটা খাবে। এটা খাওয়ার পর 2 ঘন্টা, ঠিক 2 ঘন্টা পরে ব্লাড গ্লুকোজ না, না জানলে যা হয় আর কি,
ল্যাবে জিনিস আমাকে শেখায় না। বড় ডাক্তাররা তো বলে ওই বড় ডাক্তার কে আমি জানি না। 200 পোস্ট গ্রাজুয়েট গ্লুকোজ যদি এক্ষেত্রে যদি 140-এর নিচে থাকে, হ্যাঁ 140 থেকে যদি 199 থাকে, তাহলে বলতে হবে প্রি ডায়াবেটিস। আর যদি 200 বেশি থাকে, না, হ্যাঁ প্রি ডায়াবেটিস, 200 বেশি থাকে এটা হলো ডায়াবেটিস। হ্যালো, তাহলে এটা 75 গ্রাম গ্লুকোজ দিয়ে মাপতে হবে সব সময়। আর এটা কি 4 নাম্বার হচ্ছে HbA1c। যদি 5.5% কম থাকে আর নর্মাল, 5 থেকে 6.5 থাকে ইম্পেয়ার্ড, মোর দেন 6.5 থাকলে ডায়াবেটিস। এই চারটের মধ্যে যে কোনো একটা যদি কেউ মিট করে, কেউ যদি এই যে কোনো একটার মধ্যে পড়ে যায়, তাহলে সে ডায়াবেটিস। বোঝা গেল? দিস ইজ দ্য ডেফিনেশন অফ আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন। যদি এর মধ্যে যদি আমি বুঝতে পারি, তাহলে ডায়াবেটিসের চিকিৎসা শুরু হবে। যাও, তাহলে মোটামুটি ডায়াবেটিস বুঝলাম। স্যার ডায়াবেটিস ওয়ান আর টুটা কিছু হয় না, কোনটা কি বলে? ভিডিও দেখে নেবা, তাহলে বুঝতে পারলে? তাহলে ডায়াবেটিস হওয়ার 4টে জিনিস আমি বললাম, 4টে জিনিস থেকে তুমি বুঝতে পারবে। এখন ডায়াবেটিসের জন্য যে আমরা এত কিছু জিনিস জানলাম, এই 4টে জিনিসের মধ্যে এই ডায়াবেটিস ঘটনা ঘটার পিছনে লিভার একটা রোল আছে, লিভারের রোল আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের রোল আছে, প্যানক্রিয়াসের রোল আছে, আর কার রোল আছে? অ্যাডিপোজ টিস্যু। তাহলে লিভার, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস আর অ্যাডিপোজ টিস্যু। এখন লিভার, কোনো ব্যক্তি যদি লিভার ক্ষতিগ্রস্ত থাকে, লিভারে যদি বিভিন্ন রকম ইম্পিউরিটি থাকে, আমি আগেও বলেছি, যে কোনো ভাবেই লিভার ধরো কাজ করতে পারছে না, ও যেরকম কাজ করা উচিত অপটিমাম, সে কাজ করতে পারছে না, তাহলে গ্লুকোজ, ব্লাডের গ্লুকোজ মেনটেন
স্ট্রেস থাকলে প্যানক্রিয়াসের মধ্যে মাইক্রো ক্যালসিফিকেশন হয়। তাহলে ক্রনিক স্ট্রেস মাইক্রো ক্যালসিফিকেশন in pancreas. তাহলে প্যানক্রিয়াসে যদি এটা হয় তাহলে আলটিমেট বিটা সেল কাজ করবে না, গ্লুকাগন কাজ করবে, তাহলে সুগারের সমস্যা হবে। এখন কারণ হলো এই ক্রনিক স্ট্রেস কোথা থেকে আসে, এটা বলতে হলে তোমাদের কিছু বলো, তোমাদের মাথা ঘুরতে হয়, বলো এই ক্রনিক স্ট্রেস কোথা থেকে আসে, বলো একা একা বলো তো দেখি। এই পিছনে কে আছে বলো, এটা বলতে হবে ছুটি আজকে, যারা সামনে দিন আজকে নিতে পারছে না সামনে দিন আবার, হ্যাঁ ভুলে যাওয়ারই কথা, কিন্তু তোমাদের বুঝতে পারছি তোমরা করতে পারছো না। এই বলো স্ট্রেস, ক্রনিক স্ট্রেস কোথা থেকে আসে, হ্যাঁ ব্রেন থেকে আসে। হ্যাঁ কিন্তু বলো স্ট্রেস মানে হচ্ছে চাপ, মানে একটা কি বলে একটা টেনশন টাইপের কিছু একটা চাপ দিচ্ছে, তুমি ভিতরে একটা ইনসিকিউরিটি ফিল করছো, আর ভিতরে একটা তুমি একটা কি বলে আশাহত ফিল করছো, এরকম একটা ব্যাপার স্যাপার। কি কি থেকে হতে পারে, বাইরের জগৎ থেকে বলো। একটা লোক ধরো প্রচন্ড হিংসুটে, সে কি স্ট্রেস মুক্ত থাকতে পারে? কেন থাকতে পারে না? সব ভাবনা চলে একটা দেশ তো এখানে কে একজন এসো, এই মন্দিরটা আপনি আছেন ঠিক আছে, আসেন আসেন আসুন না, যে কেউ এসে একজন এসো। তুলা তো লিখবে 1 নম্বর দিয়ে হিংসা, কারণ মনের মধ্যে, ঠিক আছে বসো, কারণ মনের মধ্যে যদি হিংসা থাকে সে কি স্ট্রেস মুক্ত থাকতে পারে? হ্যাঁ কি না? তাহলে হিংসা করলে যে ব্যক্তির মনের মধ্যে হিংসা থাকবে তার সুগার হওয়ার চান্স বেশি না কম? বেশি। কোন ব্যক্তির মনে যদি অহংকার থাকে স্ট্রেস বাড়বে না কমবে? দেখো অহংকারটা কেউ লিখে যাও, হ্যাঁ লিখো 2 নম্বর। তাহলে হিংসা অহংকার বাড়লে স্ট্রেস বাড়বে। কেউ যদি কৃপণ হয় তার স্ট্রেস বাড়বে না কমবে? বাড়বে। লিখে যান, লিখো কৃপণ। কেউ যদি কৃপণ হয় তার স্ট্রেস বাড়বে না কমবে? কৃপণ। আর কেউ যদি মিথ্যাবাদী হয়, চোর হয়, ডাকাত হয়, তার স্ট্রেস বাড়বে না কমবে? বাড়বে। লিখো না, লিখো এখানে লিখো, এখানে লিখো। মিথ্যাবাদী, তারপরে হচ্ছে চোর, ডাকাত, অপরাধমূলক কাজের সাথে যুক্ত যে থাকবে। তাহলে অপরাধমূলক মানসিকতা যার থাকবে তার স্ট্রেস বাড়বে না কমবে? বাড়বে। কারণ মনের মধ্যে থাকা এই সমস্ত বড় বড় রোগ যদি থাকে সে শারীরিকভাবেও অসুস্থ। তাহলে মনের সাথে শরীরের কোথায় যোগাযোগ? এটা তো বুঝালাম বায়োকেমিক্যাল।
এটা আমি কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে বুঝালাম, এবার আমি আত্মিকভাবে বুঝাবো, মনটা ফ্রি হবে, তোমাদের অনেকটা হালকা হবে। তাহলে কোনো ব্যক্তির মনের মধ্যে যদি হিংসা, লোভ, লালসা, কৃপণতা, অহংকার, রাগ, ক্ষোভ, নিষ্ঠুরতা, মানে একটা মানুষের মনের মধ্যে থাকা সমস্ত নেগেটিভ চরিত্র যদি থাকে, তাহলে স্ট্রেস থাকে। স্ট্রেস থাকলে এই দুটো হরমোন কন্টিনিউয়াসলি ব্লাডের মধ্যে বেশি থাকবে। কন্টিনিউয়াসলি বেশি থাকলে ওই পেশেন্টের লিভার, প্যানক্রিয়াস সিস্টেম গন্ডগোল হবে, মানে পেশেন্টের ডায়াবেটিস হবে। ডায়াবেটিস হলে বহুদিন ধরে ভুগলে ওই ব্যক্তির কিডনি, লিভার, অন্যান্য অঙ্গ ফেলিওর হবে, মানে পেশেন্টের প্রেশারের সমস্যাও তৈরি হবে, মানে পেশেন্টের আলটিমেট মনের কষ্ট থেকে শরীরের কষ্ট, যে আলটিমেট জীবনটাই বিতাকে কবলে চলে যাবে। তাহলে এই মনের মধ্যে থাকা বিভিন্ন দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, হিংসা, লোভ, লালসা না থাকা অবস্থাকে কি বলা হয়? কোন ব্যক্তির মনের মধ্যে যদি হিংসা না থাকে, লোভ না থাকে, লালসা না থাকে, ঘৃণা না থাকে, রাগ না থাকে, তাহলে সেই মনকে, সেই আত্মাকে কি আত্মা বলা হয়? কি বলা হয়? সে আত্মাকে কি বলা হয়? পরিষ্কার আত্মা। কাদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। সফলতার গল্প কত বড় দেখতে পাচ্ছি, তার আগে তোমাকে করতে হবে মনটাকে পরিষ্কার। এখন আমি জানবো মন কোথায় থাকে, আত্মা কোথায় থাকে, রুহু কোথায় থাকে, শরীর কোথায় থাকে, এদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ। যদি এটা ক্লাসের বাইরে, তোমাদের মনটাকে চাঙ্গা করে দেবে। কেউ যদি বলতে পারে মন কি, মন কোথায় থাকে, কে বলতে পারবে? মৌলভী সাহেবরা তো বলা উচিত, আমাকে লজ্জা লাগছে, আমি বলতে যাচ্ছি, আমি ভুল হবো। মন কোথায় থাকে? এটা ঠিক বলেছি, কাদ আফলাহা মান যাক্কাহা, ঠিক আছে তো? মানে পরিষ্কার মন থাকলে সে সফল হবে। আমাদের এখানে কার কার মন পরিষ্কার, একটা হাত তুলে দেখি। এখানে যারা আছো কার কার মন পরিষ্কার, একটা হাত তুলে দেখি। মন পরিষ্কার কার কার? বিশুদ্ধ মন কার কার? কারো নাই? গুড। আর কার আছে? দেখো আমাদের কনফিডেন্স নাই, আমার মন পরিষ্কার না, কোন লেভেলে আমরা আছি। আত্মা বিশুদ্ধ, মানে আমার মনের মধ্যে হিংসা নাই, লোভ নাই, লালসা নাই, অহংকার নাই, কৃপণতা নাই, এসব নাই, এমন মুক্ত মন কার আছে? যারা আছে হাত তোলো না, সাহস করে দেখি। মাশাআল্লাহ, আর হাত তোলো। আর কেউ না, সব কটা হাত তোলা যায়। আরে হাত তোলো। তোমার মনের মধ্যে আত্মবিশ্বাস নাই যে আমি হ্যাঁ এগুলো আমি করি না? না, গ্রামে সেই মাঠের আলকাটার মতো লোক আছে কেউ? আলকাটা লোক থাকলে কিন্তু তোমরা হিংসা মুক্ত হতে হবে, পরিশুদ্ধ মন না। মানে তুমি যাও দাদা, আমি তো অনেকে তো যেতে পারে। তাহলে আমি এবার এই গল্পটা বলবো, যেটা তোমার অনেক কিছু শিখতে পারবে, আমার মনটা ফ্রেশ হবে। তাহলে চাটা খাই। স্যার ডায়াবেটিস ভালো হবে না, কে বলছে ভালো হবে না? আমি বলেছি একবার ভালো হবে না, আমি বলছি স্যার। যেটুকু দিলাম সেটুকু অ্যাডজস্ট করো, এটা অনেক ইম্পর্টেন্ট। একটু কেটে দিয়ে পরেরটা করো।